হ্যালো স্টুডেন্টস, প্রায় সময় কমপ্লেন দাও স্যার ইনবক্স স্যার আমরা ভিডিও নাইনি, আমরা কিতা পড়তাম না লকডাউনও। তো তোমরা লাগে রেকর্ডিং নিছে চ্যাপ্টার নাম্বার 15 করবো। চ্যাপ্টারের নাম কিতা আমাদের পরিবেশ। চ্যাপ্টার দেখো ইজি আছে, স্কোরিং আছে, মার্কস কত হয় টোটাল মাত্র মার্কস 4 হয়। হয়েছে 4 থেকে এমসিকিউ থাকবো একটা, আর 3 মার্কি একটা ইন জেনারেল কোয়েশ্চন প্যাটার্ন তাকে আমার সামটাইম 2+1 আইতে পারে, +1 আইতে পারে। 1 মার্কি একটা একটা এমসিকিউ থাকে, মোস্ট অফ দ্য কেসেস মানে 1 মার্কি এমসিকিউতেই থাকে। হয়েছে চ্যাপ্টার ইজি আছে, টেনশন লয় না, আরামসে করা যাইব, আন্ডারস্ট্যান্ডিং লেভেলও ভালো বুঝবে। বুঝছি অত টাফ লেভেল নাই। আমাদের পরিবেশ দেখো, আমরা বহুত জায়গায় পেপার কাটিং করলে, আমরা পেপার যখন স্টাডি করি পেপার হইব, কিন্তু আমরা পরিবেশ সম্বন্ধে বহুত কথা পাই। আমরা দেন আমরা বড় মানুষের কাছ থেকে আমরা বহুত জিনিস শিখি। আমরা যেন পরিবেশ সম্বন্ধে বহুত কথা, যে আগে পরিবেশ বহুত ডিফারেন্ট আসলে, অঙ্ক পরিবেশ বহুত কিতা হয়েছে, ক্ষতিকারক হয়ে গেছে। আগের পরিবেশও কিতা আসলে, বাতাস কিতা আসলো, আমার লাগে প্রদূষণ মাত্রা কম আসলো। এখনকার বায়ুমণ্ডলের প্রদূষণ মাত্রা কিতা আছে, বেশি আছে। আগে জল কিতা হইতো না, ক্লাইমেট মানে আমরা মানে জলবায়ু এরকম ছিল না, জলবায়ু আগে ডিফারেন্ট আসলো। এখন কিতা হয় মানে সিজন টাইমও কিতা হয় না, রেইন হয় না, সিজন টাইমও বৃষ্টি হয় না, সিজন টাইমও কিতা হয় না, মানে ঠান্ডাও থাকে না প্রপার। তো পরিবেশের কিতা হয়, আগের এখন পরিবেশ সেম রয়েছে না, এখন বহুত কিতা হয়েছে আমার লাগে পরিবর্তন হয়েছে। তা আমরা দেখো এজ এ জীব হিসাবে আমরা পরিবেশের মুখ্য উপাদান কয়টা, দুইটা, জড় আর জীব। আমি আছি কেন, আমার রুমরা আছি, আমার রেকর্ডিং করি, আমার পরিবেশে কিতা কিতা আছে, গাছপালা আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে, মাটি আছে, বাতাস আছে, জল আছে, কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব আছে। তো জীবিতর মাঝে কিতা কিতা, আমি যেসব ধরনের জীব প্রাণী কিতা আছে জীবিত আছে, গাছপালা কিতা জীবিত আছে, অনুজীব কিতা জীবিত আছে, আর বাকি সব তো কিতা আমার লাগে জড় পদার্থ, যারা কিতা নাই অজৈবিক উপাদান, আর আমরা কিতা আমার লাগে জৈবিক উপাদান। বুঝছে? তো জৈবিক আর অজৈবিক মিলিয়ে কিতা আমার পরিবেশ বনে। পরিবেশ বলতে আমি যেখানে আছি আমার পরিপার্শ্বিক সব বস্তু মিলিয়ে কিতা আমার পরিবেশ বনে। কিন্তু আমরা জীব বাঁচতে গেলে পরিবেশের লগে সম্পর্ক থাকতে লাগে। আমরা পরিবেশের লগে কিলা সম্পর্ক বানাই, পরিবেশের লগে কিলা খাপ খাই আমরা থাকি আমরা, আর পরিবেশের কিন্তু আমরা পরিবেশের উপরে কিলা প্রভাব ফেলি, আর পরিবেশের কিলা আমরা প্রভাব ফেলে, উপরে চ্যাপ্টার আমরা ডিসকাস করবো আমরা। বুঝছে? তো শুরু করা যাক। দেখো আমরা পরিবেশ থাকিয়া আমরা খাদ্যবস্তুর লাগে, আমরা জীব বাঁচতে গেলে খাদ্যের প্রয়োজন। আর খাদ্যবস্তু যে সকল জিনিসে বাইরে থাকে প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় একটা দৈনন্দিন জীবনের একটা কথা চিন্তা করো। তখন আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত যত ধরনের জিনিস বা পরিবেশ থেকে আমরা আনি, সকাল করে নাস্তা মনে করো কিছু একটা খাওয়ার লাগছে, তো বা একটা জিনিস বানাইবে, তো বানাইয়া তার এই বানানোর সব জিনিস তুমি খাইতে নাই, কিছু বস্তু তোমার কিতা লাগবে, তুমি বর্জ্য হিসাবে কিতা করবে, মানে বাইরে ফেলাই দিবে, আর কিছু তুমি কিতা করবে খাইবাই তুমি। তখন তুমি কিতার লাগে বাকিটা কিতার লাগে ফেলাইলে, বিকজ তোমার ডাইজেস্টিভ সিস্টেমও কিতা, তোমার পাচন প্রক্রিয়ার মাঝে একটা কিতা হইতো না, পাচন হইতো না। ফর এক্সাম্পল তুমি প্লাস্টিক প্যাকেটের ভিতরে ফর এক্সাম্পল কিছু খাদ্য প্রয়োজন খাদ্যবস্তু চকলেট রাখা আছে, তুমি খাইবা কোনটা, চকলেট খাইবা, বাট তুমি প্লাস্টিক প্যাকেট তুমি খাইতে না, বাইরে ফেলাই দিবে, বিকজ প্লাস্টিক প্যাকেট তোমার ভিতরে কিতে হইতো না, পাচন হইতো না, বাট চকলেট কি দেবে তোমার পাচন প্রক্রিয়ায় আরামসে তারা পাচন করতে পারবো। তো আমরা জীব দিয়ে বাইরে থেকে যে বস্তু আনি, বহুত বস্তুরে আমরা আনি ব্যবহার করি, আবার খানা বর্জন করে তারা পরিবেশও কিতা করি আমরা বর্জন করি। আর বর্জ্য করানি গেলে কিছু পদার্থ আছে, মনে করো আমার লাগে পরিবেশ থেকে বর্জ্য পদার্থ, কিতা পদার্থ, বর্জ্য পদার্থ আমরা কিতা করি ত্যাগ করে উপরে। উপাদান কয়টা আছে, দুইটা। কিছু এক পার্টি মনে করো তুমি শাকসবজির আবরণ, শাকসবজি তুমি খাটিলে, যেটা তোমার খাবারের প্রয়োজন এটা তুমি খাইলে, বাকি জানা কিতা করলে ত্যাগ করলে। চা পাতি তুমি কিতা করলে বারে ফেলাই দিলে, কাগজের টুকরা বারে কিতা করলে ফেলাইলে। সিমিলার থিং কিতাকে তুমি বাবারে কিতা বর্জ্য পদার্থ পাইলাম, শাকসবজির অবশেষ, শাকসবজির কিতা আমার লাগে, শাকসবজি কিতা আমার লাগে অবশেষ, কিতা আমার অবশেষ আমরা কিতা করলাম বারে ত্যাগ করলাম। দেন আমরা কিতা করলাম আরো বিভিন্ন ধরনের কিতা কাগজ তৈরি বস্তু, দেন আরো ধরনের আমরা বিভিন্ন ধরনের উপাদান আমরা বাইরে ফেলাইলাম। আরো বিভিন্ন ধরনের উপাদানের মধ্যে প্লাস্টিক কিতা করলাম আমরা বাইরে ফেলাইলাম। পরিবর্তন কিতা আইব, এই শাকসবজি বিভিন্ন ধরনের অবশেষ আরো বহুত বস্তু কাগজের বস্তু, তারা কিতা হইব জৈবিক প্রক্রিয়া, তারা অটোমেটিক্যালি কয়েকদিন পরে তুমি যখন চেক করবা দেখবা কিতা আছে, কাগজের টুকরা, দেন আমার শাকসবজির আবরণ, দেন অবশেষ, দেন তুমি দেখবা অবশিষ্ট চা পাতা, সব বস্তু কিতা হয়েছে আমার লাগে পরিবেশের মধ্যে মিশে গেছে, মানে মাটির লগে কিতা হয়েছে আমার লাগে মিলে গেছে। বুঝছে? আর বাকি জিনিস একটা তারা দেবা কিন্তু মাটির লগে কিতা হয়েছে আমার লাগে মিলছে না। তে মনে করো আমার প্লাস্টিক প্যাকেটটা তুমি দেখবা যেখানে রাখিয়েছিল ওখানেও হের হয়েছে, দ্যাট মিনস তারা কিতা হয়েছে না, পাচন হইতে পারছে না, জৈবিক প্রক্রিয়া কিতা হয়েছে না, ভাঙিতে পারছে না, আর বাকি উপাদান জৈবিক প্রক্রিয়া কিতা হয়েছে না, ভাঙতে পারছে। যে জিনিস জৈবিক প্রক্রিয়া ভাঙতে পারছে ওটা কিতা কই আমরা, যখন দুইটা জিনিস আসছে যেটা জৈবিক প্রক্রিয়া ভাঙা যায় তারে কই জৈব বিনাশক, যেটা কিতা হয় জৈবিক প্রক্রিয়া দ্বারা ভাঙিয়া অবশেষে মাটির লগে মিশে যায়।
জৈবিক প্রক্রিয়া অটোমেটিক্যালি আমরা শাকসবজির আবরণ, চা পাতার অবশিষ্ট, কাগজের বস্তুগুলি নিজে নিজে কিতা হয়েছে পাচন ওইয়া জৈবিক প্রক্রিয়া প্রাকৃতিক তারা কিতা করছে পাচন করতে পারছে, তারা মাটির লগে মিশছে, তারা কিতা হয় আমরা জৈব বিনাশক পদার্থ। আর প্লাস্টিক আরো কিছু বহু ধরনের বস্তু আছে, ডাব্বা, প্লাস্টিক প্যাকেট, তারা কিতা হইতে পারে পাচন হইতে পারছে না, মাটি তারা এটা পচাইতে পারছে না, তো তারা কিতা নয় জৈব অবিনাশক। ক্লিয়ার মাত হয়েছে নি? আমরা দেখি রোজ কিন্তু আমরা গাছপালাতে গাছের পাতা পড়ে মাটির পড়ে, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় মাটির পাতা মানে গাছের পাতা নাই হয়ে গেছে, মানে মাটির লগে মিশে গেছে। দ্যাট মিনস তারা কিতা পদার্থ জৈব বিনাশক পদার্থ, তারা অটোমেটিক্যালি মাটির লগে মিশতে পারছে। আর প্লাস্টিক আমরা দেখি আমরা বহুত দিন পরেও গেলে মাটির তলে প্লাস্টিক পাওয়া যায়, বিকজ তারা জৈব প্রক্রিয়া তারা ভাঙছে না, তারা কি দেখো জৈব অবিনাশক। ট্রেন থেকে বুঝলাম কিন্তু আমরা পরিবেশের যে বর্জ্য পদার্থ ত্যাগ করি তার মাঝে কয় ধরনের উপাদান, দুইটা ধরনের উপাদান হতে পারে, একটা হইতে পারে জৈব বিনাশক, একটা হইতে পারে জৈব অবিনাশক। বিনাশক মানে যে জৈব প্রক্রিয়া ভাঙ্গিয়া মাটির লগে মিশে যায়, অবিনাশক একটা মাটির লগে ভাঙ্গি মাটির লগে মিশতে পারে না। আমার ক্লিয়ার হয়েছে? এখন দেখো জৈব বিনাশক আমরা গাছপালার আমরা কিতা বললাম, একটা গাছের সব পাতা নিয়ে সব পাতা ফালাই একটা বাড়া জায়গায় জমাইয়া রাখে দিলাম, তো অটোমেটিক আমরা রাখিয়ে এলাম, বিকালে দেখলে আবার কিতা মাটি মিশে যাবো না, মাটির লগে মিশতো নাই, তো বিকজ তা কিতা লাগবো, তো একটু কিতা লাগবো, ভেরি গুড, কিতা লাগবো, তার একটু টাইম লাগবে মাটির লগে মিশতে গেলে। তো এই টাইমের ভিতরে তার কিতা হইব গ্রাজুয়ালি ধীরে ধীরে কিতা হইব তার মাঝে গাছের পাতাগুলা এক জায়গা মাটির লগে মানে জল মিলিয়ে তারা কিন্তু আস্তে আস্তে পাচন প্রক্রিয়া স্টার্ট হইব, এক সময় গেলে তো মানে অবশিষ্ট হইব এক সময় গিয়ে মাটির লগে মিশে যাইব। বাট এইটা ডিউরিং মানে পুরা এই প্রক্রিয়া কিতা হয়, এই প্রক্রিয়ার মধ্যে যে গাছের পাতাগুলি মানে মাটির লগে মিশতে একটা প্রক্রিয়া একটা সময় লাগবো। এই সময় কিতা করে এই পাতাগুলির জন্য মানে পরিবেশে কিতা একটা দুর্গন্ধ কিতা সৃষ্টি হয়, যে পাতাগুলো তো মাটির লগে মিশতে পারে না, বিনাশক বহুদিন ধরে ফালাই থাকলে এক্সামও কোয়েশন আইতে পারে যে জৈব বিনাশক পদার্থ পরিবেশে কিলা প্রভাব ফেলে। জৈব বিনাশক পদার্থ অনেকদিন মাটির লগে ফালাই থাকলে তারা কিতা পরিবেশটা কিতা করে দূষিত করতে পারে, পরিবেশে দুর্গন্ধ কিতা হইতে পারে সৃষ্টি হইতে পারে, একটা দুর্গন্ধ সৃষ্টি হইতে পারে, পরিবেশের প্রভাব এই প্রসেসে এই প্রক্রিয়া পরিবেশে প্রভাব ফেলতে পারে। আর কিতা করতে পারে, কিলা প্রভাব ফেলতে পারে কিরকম, তার মানে পাচন হইতে কিতা লাগে সময় লাগে, এই পাচনের সময় কিতা বহুত ধরনের মশা আমরা দেখি কিতা বাজার আমরা আরো বহুত মানে ফিসে গেলে দেখি কিতা আমরা কোনো যেখানে কিতা বর্জ্য পদার্থ ত্যাগ করি জায়গা গেলে নিষ্কাশন করা, এখানে কি তুমি চেক করলে দেখবা মশা মাছি প্রচুর পরিমাণে পাওয়া যায়। দ্যাট মিনস তারা পাচন হইতে যে সময় লাগে এই সময় কিতা বহুত ধরনের মশা মাছি আরো জীবাণু রোগবাহক অণুজীবের কিতা উৎপন্ন হইতে পারে এই জায়গা থেকে। তো বুঝা গেছে? এক্সাম্পল কোশ্চেন হইতে পারে জীব বিনাশক কিলা প্রভাব ফেলে, তো একটা তারা ফসতে বহু সময় লাগে যার জানি পরিবেশে দুর্গন্ধ হইতে পারে। নাম্বার 2 তারার পচনের সময় যে দীর্ঘ যে সময় লাগে তার সময় তারা বহু ধরনের মানে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবের উৎপন্ন করতে পারে, রোগবাহক অণুজীবের উৎপন্ন করতে পারে। ক্লিয়ার? বাট বেটার কোনটা জৈব বিনাশকে অটোমেটিক্যালি কিছু সময় লাগবে বাট কিন্তু পাচন ওই বইয়া, কিন্তু তার যে পাচন হইলে তার আবার তার মাঝে থাকা শক্তি খানা মাটির লগে মিশিয়ে গিয়ে আবার গাছে তারে ব্যবহার করতে পারে। তো বেটার কোনটা জৈব বিনাশক। ক্লিয়ার? অবিনাশক কিলা প্রভাব ফেলে, অবিনাশক আমরা প্লাস্টিক ফেলাই রাখলাম, প্লাস্টিক যখন যে গেল মাটির লগে মিশলো না, তো মাটির যদি মাটি তো মাটির নিচে কিটা আছে বহুত ধরনের অনুজীব থাকে, মনে করো কেঁচু থাকে মাটির নিচে, কেঁচুরে কৃষকের বন্ধু হয়, কারণ কেঁচুরে নিচের মাটির উপরে আনিয়ে মাটির উর্বরতা কিটা বৃদ্ধি করে। মানে আমি প্লাস্টিক রাখিয়ে দিলাম, প্লাস্টিকের লাগিয়া কেঁচু কিটা করে শ্বাস প্রশ্বাস করতে পারে না, তার শ্বাস প্রশ্বাসের কিটা বাধাপ্রাপ্ত হয়, যার লাগে এই কেঁচুর সংখ্যা বা মাটির নিচে থাকা অনুজীবের কিটা মৃত্যু হয়ে যায় বিকজ অফ প্লাস্টিকের লাগে। প্লাস্টিকের জন্য মাটির নিচে থাকা অনুজীবগুলি কিটা হইতে পারে না, তারা মৃত্যু হতে পারে। ক্লিয়ার? মাটির উর্বরতা তারা তো মৃত্যু হয়ে গেলে মাটির উর্বরতা বাড়তো না, মানে মাটির উর্বরতা শক্তি কিটা আমার নষ্ট হয়, দেন মাটির গুণাগুণ শক্তি কিটা নষ্ট হয়। মাটির উর্বরতা বেশি থাকলে মাটির গুণাগুণ ভালো থাকে, আর মাটির উর্বরতা কমে যাওয়ার লাগে তার মাটির গুণাগুণ কিটা হয়ে যায় মানে নষ্ট হয়ে যায়। দেন গাছের মূল কিতা করে, গাছের মূলের কিতা উদ্দেশ্য কিতা নিচের দিকে যায়, কিতা লাগে নিচের দিকে যায় বিকজ তার টার্গেট হইল গিয়ে জলের সন্ধানে নিচের দিকে যায়। কারণ আমি প্লাস্টিক রাখি দিলাম, প্লাস্টিকের জন্য কিতা হয় গাছের মূল নিচের দিকে মানে যাতে অসুবিধা হয়, যার জন্য জল শোষণে বাধাপ্রাপ্ত হয়। তো আলটিমেটলি গাছের পোষণে কিতা আমার লাগে বাধাপ্রাপ্ত হয়। দেন গাছের পোষণে বাধাপ্রাপ্ত হয়ে মাটির ভূমিস্খলন বহুত ধরনের একটা প্রক্রিয়া আছে, যার লাগে মাটিও কিতা হয় ভূমি খণ্ডন হয়ে বহুত ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে। প্রবলেম কার জৈব অবিনাশক পদার্থের প্রবলেম। কৃত্রিম বন্যা হতে পারে, মানে প্লাস্টিক জমি গেল একটা ড্রেনের মাঝে, তখন কি প্রবলেম হইব, দেন জল যাতে অসুবিধা হবে এবং ফলে কৃত্রিম বন্যারও সৃষ্টি হতে পারে। ক্লিয়ার দিস মাচ? বুঝা হলে নেক্সট টপিকে যাব।
হোপ বোঝা গেছে। 2-3টে কোশ্চেন হতে পারে এখান থেকে। পরিবেশে আমাদের জৈব অবিনাশক পদার্থ পরিবেশে কিভাবে প্রভাব ফেলতে পারে। নাম্বার 2, কোন পদার্থকে জৈব অবিনাশক বলা হয়, কোন পদার্থ জৈব বিনাশক বলা হতে পারে। জৈব বিনাশক পদার্থ পরিবেশে কিভাবে প্রভাব ফেলতে পারে। যেহেতু আমাদের জৈব বিনাশকের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, জৈব বিনাশকের উপরে ওরা জৈব বিনাশকের উপরে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। যেহেতু আমরা বেশি ইম্পর্টেন্ট কার উপর দেওয়া হয়, জৈব বিনাশকের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ওরা জৈব বিনাশক থেকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো বিনাশক অলসো মানে আমাদের জানতে হবে বিনাশক কি প্রভাব হতে পারে। বিনাশক পদার্থ অনেকদিন ধরে মাটিতে পড়ে থাকলে মাটি দুর্গন্ধ, পরিবেশ দুর্গন্ধ হতে পারে, এন্ড ওরা দীর্ঘদিন পড়ে থাকলে রোগবাহক অণুজীবের উৎপন্ন হতে পারে। আর অবিনাশক কিভাবে প্রভাব ফেলে, অবিনাশকের ফলে মাটির গুণাগুণ শক্তি নষ্ট হয়, মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়, মাটিতে জন্মানো ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবের মৃত্যু হতে পারে। ক্লিয়ার? দেন কৃত্রিম বন্যা, জৈব বিনাশক পদার্থের ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হতে পারে। জৈব বিনাশক পদার্থের ফলে মাটির গুণাগুণ ভূমিস্খলন হতে পারে, গাছের পুষ্টিও বাধাপ্রাপ্ত হতে পারে। ক্লিয়ার? দেখো আমাদের নতুন একটি পরিস্থিতি তন্ত্র, ইংলিশ ইকোসিস্টেম, পরিস্থিতি তন্ত্র। আমরা জানি জীব যেখানে বাস করে তার চারিপাশে একটি জীব, একটা মানুষ বাঁচতে গেলে কিটা লাগে, একটা মানুষ যখন বাঁচতে গেলে তার পরিবেশের সঙ্গে সম্পর্ক থাকতে লাগবে। যে কোনো একটা জীব বাঁচতে গেলে তার পরিবেশ সম্পর্ক লাগে। ফর এক্সাম্পল দেখো, আমরা পুষ্করিণী একটা পুকুরে একটা মাছের কথা ইমাজিন করো, একটা জীব, তা মাছ বাঁচতে গেলে জল লাগবে। আর জল কিটা পদার্থ, একটা জীব বাঁচতে গেলে জড় পদার্থের উপর জীবে জড় সম্পর্ক মিলিয়া জীব থাকতে পারো। যদি জড় পদার্থ থাকে না, ফর এক্সাম্পল মানুষ এক ধরনের জীব, মানুষ বাঁচতে গেলে যদি অক্সিজেনের পরিমাণ থাকে না, মানুষ বাঁচতে পারবো না, ইম্পসিবল। মধ্যে অক্সিজেনকে দেওয়া ধরনের জড় পদার্থ, জীব বাঁচতে গেলে জড় পদার্থের প্রয়োজন বেশি আছে, জীব বাঁচতে গেলে জলের প্রয়োজন আছে, জীব বাঁচতে গেলে বিভিন্ন ধরনের মাটির প্রয়োজন, মাটি এক ধরনের জড় পদার্থ, জীব বাঁচতে গেলে বাতাসের প্রয়োজন, বাতাস এক ধরনের জড় পদার্থ, জীব বাঁচতে গেলে আলোকের প্রয়োজন, আলোক এক ধরনের জড় পদার্থ। জীব এবং জড় পরস্পরের মধ্যে সম্পর্কের ফলে জীবে এবং জড় একটি পরিবেশের মধ্যে মুখ্য উপাদান কয়টি, 2টা, জীব এবং জড়, জৈবিক এবং অজৈবিক। জৈবিক বলতে যাদের প্রাণ আছে, অজৈবিক যাদের প্রাণ নেই। ওকে, তো জৈবিক বলতে কি আমি প্রথমে আলোচনা করেছি, জৈবিকের মধ্যে আমাদের উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, আর অজৈবিকের মধ্যে বাতাস, জল, মাটি, আলো সবাই অণুজীব, আমাদের তাপমাত্রা সবাই আমাদের অজৈবিক উপাদান হবে। কিন্তু একটি জীব বাঁচতে গেলে, জীব বাঁচার জন্য জৈবিক এবং অজৈবিক মধ্যে পরস্পর সম্পর্ক থাকতে হয়, এবং জৈবিক এবং অজৈবিকের মধ্যে পরস্পর সম্পর্কের ফলে পরিবেশের মধ্যে যে ভারসাম্যতা, ব্যালেন্স কন্ডিশন, একটা ভারসাম্যতা সৃষ্টি হয়। এই ভারসাম্য রেখা হয় পরিস্থিতি তন্ত্র, ইংলিশ ইকোসিস্টেম। একটা পরিবেশের মধ্যে জৈবিক এবং অজৈবিক উপাদানের মধ্যে সম্পর্কের ফলে যে তন্ত্রের সৃষ্টি হয় তাকে বলা হয় পরিস্থিতি তন্ত্র। মানে একটা জীব আর জড়ের মধ্যে একটা সম্পর্কের ফলে পরিবেশের মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি আছে। ওকে, একটা ভারসাম্যতা আছে, এই ভারসাম্যর নাম কি, তা আমরা পরিস্থিতি তন্ত্র। তো পরিস্থিতি তন্ত্রের মুখ্য উপাদান কয়টা পাইলাম আমরা, 2টা পাইলাম। একটা পাইলাম আমরা কি জৈবিক উপাদান, একটা কিন্তু আমার জৈবিক উপাদান, আর একটা কিন্তু আমাদের অজৈবিক উপাদান, একটা কিন্তু আমাদের জৈব উপাদান, একটা কিন্তু আমাদের অজৈব উপাদান। আর জৈবিকের মধ্যে আমরা মেনলি আমাদের প্রাণী, উদ্ভিদ এবং অণুজীব, আর অজৈবিক উপাদানের মধ্যে আমাদের আলো, মাটি, আমাদের কি কি আছে, আলো, মাটি, দেন কি আছে আমার বায়ু, দেন কি আমার জল, আলো, মাটি, বায়ু, জল, আর কি কিছু নাম ইত্যাদি, আর কিছু ইত্যাদি, যখন কিছু মাথায় আসে না তখন ইত্যাদি বুঝতে পারবে। আলো, মাটি বা ইত্যাদি যথেষ্ট আমাদের বোঝার জন্য। জৈবিক উপাদানের মধ্যে কি কি আছে, উদ্ভিদ আছে, প্রাণী, উদ্ভিদ মেইনলি আমাদের উদ্ভিদ আছে, আমাদের কি কি আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে আমাদের, আর কি আছে আমাদের অণুজীব, আর কি আছে আমাদের অণুজীব আছে আমাদের। জৈবিকের মধ্যে জৈবিক এবং অজৈবিক মধ্যে পরস্পর সম্পর্কের ফলে কি হয়, পরিস্থিতিতন্ত্রের সৃষ্টি হয়। না, পরিস্থিতিতন্ত্র কৃত্রিম হতে পারে, প্রাকৃতিক হতে পারে, প্রাকৃতিক হতে পারে। প্রাকৃতিক বলতে যেটা অটোমেটিক্যালি সৃষ্টি। ফর এক্সাম্পল একটি বাগানের কথা কল্পনা করো, একটি জঙ্গলের কথা ইমাজিন করো, জঙ্গল প্রাকৃতিরই ফলে সৃষ্টি হয়েছে। তো ইহা কিন্তু জঙ্গল এক ধরনের প্রাকৃতিক পরিস্থিতি, পুকুর এক ধরনের প্রাকৃতিক পরিস্থিতিতন্ত্র। ওকে, দেন তুমি ইমাজিন করো একটা বাগান, তুমি নিজেই কি করেছো,
বিভিন্ন ধরনের গাছপালা এনে লাগিয়েছো। দ্যাট মিনস বাগান হলো তোমার নিজের তৈরি একটি পরিযন্ত্র। তো বাগান কৃত্রিম পরিযন্ত্র। অ্যাকোয়ারিয়াম আমরা অ্যাকোয়ারিয়াম একটি নিয়ে গ্লাসের তৈরি অ্যাকোয়ারিয়াম দেখেছো তো অ্যাকোয়ারিয়াম আমরা নিজেই ওখান থেকে কিছু মাছ এনে এখানে রেখে দিই, আরও কিছু উদ্ভিদ এখানে রেখে দিই। আর এই পরিযন্ত্র আমরা নিজের ফলে সৃষ্টি হয়েছে, যার জন্য ইহা কি পরিযন্ত্র? কৃত্রিম পরিযন্ত্র। এক্সামে ওটা জিজ্ঞাসা করতে পারে দুটি কৃত্রিম পরিযন্ত্রের নাম লিখো, তো কি হতে পারে? বাগান এবং অ্যাকোয়ারিয়াম। ওকে। আর প্রাকৃতিক বলতে পারে জঙ্গল হতে পারে, পুকুর হতে পারে, আমাদের প্রাকৃতিক গাছ, বিশাল আকারে গাছ একটি পরিযন্ত্র হতে পারে। বিশাল আকারে গাছের মধ্যে বিভিন্ন ধরনের জৈবিক এবং অজৈবিক উপাদান থাকতে পারে। বিশাল আকারে গাছ এক ধরনের পরিযন্ত্র হতে পারে। পরিযন্ত্র কৃত্রিম হতে পারে, প্রাকৃতিক যারা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে, নিজেরই ক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে। আর কৃত্রিম যেটা তোমার নিজস্বভাবে বানিয়েছো। ওকে। জৈবিক এবং অজৈবিকের উপাদানের মধ্যে কি কি আছে? সম্পর্কের ফলে পরিযন্ত্র সৃষ্টি হয়েছে। পরিযন্ত্রের মুখ্য উপাদান কয়টি? জৈবিক এবং অজৈবিক। আর পরিযন্ত্রের কি প্রকার হতে পারে? কৃত্রিম হতে পারে এবং প্রাকৃতিক হতে পারে। ওকে। যখন আমরা জৈবিকের কথা জৈবিক উপাদানকে আলোচনা করব, জৈবিক উপাদানের মধ্যে জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত আরো কিছু স্তর আছে। প্রথম একটি স্তরের নাম হলো উৎপাদক। কি হলো নাম? উৎপাদক। উৎপাদক ওরা যারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। কিভাবে করতে পারে? উদ্ভিদকে বলা হয় উৎপাদক। সকল ধরনের উদ্ভিদকে বলা হয় উৎপাদক। এবং কিছু সবুজ শৈবাল, নীল সবুজ শৈবাল আছে, ওদেরকে বলা হয় উৎপাদক। কার উৎপাদক? কিছু সমস্ত উদ্ভিদ এবং কিছু ধরনের নীলাভ সবুজ শৈবাল। এখন কোয়েশ্চেন আসতে পারে সকল উদ্ভিদ কি উৎপাদক? কিছু উদ্ভিদ আছে ওরা উৎপাদক, কি মেনলি উদ্ভিদকে উৎপাদক বলা হয় কারণ ওরা নিজে খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। কিছু উদ্ভিদ আছে যারা অন্যদের উপর নির্ভরশীল, পতঙ্গভোজী উদ্ভিদ, তারা খাদ্যের জন্য পতঙ্গের উপর নির্ভরশীল। ওকে। কিন্তু বেশিরভাগই উদ্ভিদ আমাদের উৎপাদক, তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। উদ্ভিদ এক ধরনের জৈব উপাদান। উদ্ভিদ কি করে? আমরা যে শ্বাস ত্যাগ করি কার্বন ডাই অক্সাইড, ইহা এক ধরনের অজৈবিক উপাদান। এবং মাটি দ্বারা শোষিত জল অজৈবিক উপাদান, খনিজ লবণ অজৈবিক উপাদান, জৈবিক উপাদান অজৈবিক উপাদান। এবং ক্লোরোফিল দ্বারা শোষিত আলোক, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, জল ইত্যাদির মধ্যে বিক্রিয়ার ফলে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। এই উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, তাই ইহাকে বলা হয় উৎপাদক। পরিতন্ত্রের একমাত্র উদ্ভিদই এবং নীলসবুজ শৈবাল যারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, এবং ইহারে পরিতন্ত্রের প্রাথমিক স্তর উৎপাদক। এই স্তরের জীবগুলি নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে কোন প্রক্রিয়া দ্বারা? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার দ্বারা। ক্লিয়ার? পরবর্তী স্তরে আমাদের আছে উপভোক্তা। কি নাম আছে? উপভোক্তা। উৎপাদকের কাজ কি ছিল? উৎপাদন করা। উপভোক্তার কাজ কি করা? উপভোগ করা। ওকে। তো সিম্পল মার, আমি একটি খাদ্য প্রস্তুত করেছি, তুমি হলে কি? উপভোক্তা। তোমরা টেস্ট করবে খাদ্যটি কীরকম। ওকে। তো আমি বানিয়েছি, আমি উৎপাদক। যে যা খাদ্যটিকে টেস্ট করবে তারা কি? আমাদের উপভোক্তা। ভোগ করবে তারা আমাদের উপভোক্তা। উপভোক্তা কারা? যারা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল। উৎপাদক খাদ্যের জন্য সকল শক্তির মূল উৎস সূর্য থেকে বিক্রিয়া করে ওরা খাদ্য প্রস্তুত করতে পারে। উপভোক্তারা খাদ্যের জন্য কিন্তু সূর্যের উপর নির্ভরশীল নয়। ওরা খাদ্যের জন্য ডাইরেক্টলি সূর্যের সাথে সম্পর্ক নয়, ওদের সম্পর্ক, ওরা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইহার উপর নির্ভর করে জৈবিক উপাদান। উপভোক্তার বিভিন্ন স্তর আছে। উপভোক্তা প্রাথমিক স্তর। উপভোক্তা কিছু আছে তৃণভোজী, কিছু আছে তৃণভোজী না। তৃণ শব্দের অর্থ গাছপালা, সবুজ গাছপালা। তৃণ বলতে গাছপালা। তো যারা খাদ্যের জন্য ডাইরেক্টলি গাছপালার উপর নির্ভরশীল, যারা খাদ্যের জন্য পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা বলি গরু, ছাগল, তারা খাদ্যের জন্য ওরা ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে গিয়ে গাছকে খায়। তো ওরা যেহেতু প্রত্যক্ষভাবে গাছকে খাচ্ছে, দ্যাট মিনস তারা খাদ্যের জন্য ডাইরেক্টলি উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রত্যক্ষভাবে ওরা উদ্ভিদ গাছ খায়, ওরা গাছের উপর নির্ভরশীল। তারা খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল। তো যারা প্রত্যক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল তাকে বলা হয় তৃণভোজী। ওরা একটি স্তর আছে যাকে বলা হয় মাংসভোজী। কি? মাংসভোজী। ওরা খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল নয়, পরোক্ষ হয়। মনে করি আমরা বাঘ খায়, বাঘ কি খাদ্য খায়? হরিণ খায়। ইমাজিন, বাঘ খায় হরিণ।
হরিণ কিন্তু খাদ্যের জন্য উৎপাদক। হরিণ কি খায়? ঘাস খায়। হরিণ খাদ্যের জন্য ঘাসের উপর নির্ভরশীল, প্রত্যক্ষভাবে ঘাসের উপর নির্ভরশীল, কিন্তু বাঘ খাদ্যের জন্য হরিণের উপর নির্ভরশীল, আর হরিণ খাদ্যের জন্য ঘাসের উপর নির্ভরশীল। আলটিমেটলি বাঘ খাদ্যের জন্য ঘাসের উপর নির্ভরশীল। দ্যাট মিনস কিন্তু বাঘ খাদ্যের জন্য ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে ঘাসের উপর নির্ভরশীল নয়, পরোক্ষভাবে ঘাসের উপর নির্ভরশীল। তো মাংসভোজী কারা? যারা খাদ্যের জন্য তৃণভোজীর উপর নির্ভরশীল এবং পরোক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল। ক্লিয়ার? ওদেরকে বলা হয়, ইহারা হলো প্রথম শ্রেণীর উপভোক্তা। প্রথম শ্রেণীর উপভোক্তা, ওরা হলো দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা। ওকে, প্রথম দ্বিতীয় শ্রেণী। আরেক ধরনের উৎপাদক যারা হলো সর্বভোজী। সর্বভোজী। আর মানুষ হলো এক ধরনের সর্বভোজী। ওকে, আরশোলা হলো এক ধরনের সর্বভোজী, পিঁপড়া হলো এক ধরনের সর্বভোজী, কাক হলো এক ধরনের সর্বভোজী। আমরা খাদ্যের জন্য উদ্ভিদও খেতে পারি, আমরা প্রাণীও খেতে পারি আমরা। তো যারা খাদ্যের জন্য উদ্ভিদ এবং খাদ্যের জন্য তৃণভোজী মাংসভোজী উভয় ভক্ষণ করতে পারে, তাহাকে বলা হয় সর্বভোজী। ক্লিয়ার? সর্বভোজী কি? তৃতীয় শ্রেণীর উপভোক্তা হতে পারে। আমাদের উপভোক্তার অন্য একটি স্তর হতে পারে পরজীবী, পরপুষী হতে পারে। অন্য ওরা খাদ্যের জন্য ওরা অন্য দেহে থাকে এবং ওখান থেকে খাদ্য সংগ্রহ করে। ওকে, তো পরজীবী অন্য দেহে থাকতে পারে, যে দেহে তাকে ওকে বলা হয় হোস্ট বলা হয়। কি বলা হয়? হোস্ট। ওকে, যে দেহের মধ্যে তাকে ওরা খাদ্য গ্রহণ, তাকে বলা হয় হোস্ট। ওকে, মনে করি আমার মাথায় একটু কোনো যেত, আমি হলাম হোস্ট এবং কোনো হলো আমাদের এক ধরনের পরপুষী। ক্লিয়ার? তো উপভোক্তা কারা? যারা খাদ্যের জন্য প্রত্যক্ষ পরোক্ষ উৎপাদকের উপর নির্ভরশীল। এবং প্রাথমিক স্তরে উদ্ভিদ কি করে, উৎপাদক কি করে, মূল শক্তির সূর্য থেকে শক্তি সঞ্চয় করে ওদের মধ্যে নিয়ে আসে, এবং উপভোক্তা কি করে, উপভোক্তা উৎপাদক থেকে শক্তিকে সঞ্চয় করে। উদ্ভিদ ঘাস খায়, ছাগল ঘাস খায়, বিকজ ছাগল ঘাস খেয়ে শক্তিকে আহরণ করছে ঘাস থেকে। আমি ছাগল খাচ্ছি, দ্যাট মিনস আমি ছাগল থেকে শক্তিকে আহরণ করছি। ক্লিয়ার? তো যারা খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে নির্ভরশীল তাকে বলা হয় তৃণভোজী, যারা পরোক্ষ মাংসভোজী, এবং যারা তৃণভোজী খেতে পারে তাকে বলা হয় সর্বভোজী। ক্লিয়ার? শেষ নয়, অন্য একটি স্তর আছে আমাদের পরিস্থিতিতন্ত্রের উৎপাদক উপভোক্তা। অন্য একটি স্তর আমাদের বিয়োজক। কি স্তর আমাদের? বিয়োজক। মনে করো একটি একটি বাঘের মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে ওরা কি করলো, মানে ফরেস্টাররা কি করলো, মানে ফরেস্টের কর্মীরা ওকে বাঘকে নিয়ে অন্য জায়গায় ফেলে দিল, মাটিতে ফেলে দিল। কিছুদিন পর কি হবে, বাঘটির আর মৃতদেহটি থাকবে না, মাটির সঙ্গে মিশে যাবে। দ্যাট মিনস অন্য কিছু পরিবেশের মধ্যে কে মেশালো মাটির সাথে আমরা দেখে নেই। ওকে, কিন্তু দেখবো কিছু অনুজীব উৎপন্ন হয়ে গেছে এবং ওরা বাঘকে মাটিতে মেশাতে সাহায্য করছে। ওকে, তো আমরা যখন আমরা পরিবেশের মধ্যে এরকমই কিছু উপাদান আছে যারা কি করে পরিবেশকে আমাদের নিট অ্যান্ড ক্লিনিংয়ে, পরিবেশের সাফ রাখতে আমাদের সাহায্য করছে। পরিবেশের ক্লিনিং এজেন্ট, ওরা পরিবেশকে পরিষ্কার করতে সাহায্য করছে। এবং উপাদানকে বলা হয় বিয়োজক বলা হয়। যারা কি করে অবশিষ্ট উপাদানকে মাটিতে মিশিয়ে সাহায্য করে, তাদেরকে বলা হয় বিয়োজক। সাধারণত আমাদের ক্ষুদ্র অণুজীবরাই আমাদের বিয়োজক হয়। ওরা খাদ্যবস্তুর জীবদেহের অবশিষ্ট অংশকে মাটিতে মেশাতে সাহায্য করে, যাতে ওদের অবশিষ্ট শক্তি মাটির সাথে মিশে যায় এবং প্রয়োজনে গাছও কিতা করতে ব্যবহার করতে পারে ইয়াকে। ক্লিয়ার? বিয়োজকের ভূমিকা বহুত বেশি পরিবেশের মধ্যে। যদি বিয়োজক না থাকতো তাহলে কি হতো? ইমাজিন একটি জীব মরে গেছে এবং বিয়োজক নেই, তো কি হতো? ওর ফলে যে দুর্গন্ধ সৃষ্টি হতো, পরিবেশে থাকাই আমাদের বাঁচাই মুশকিল হয়ে যেত যদি বিয়োজক না থাকতো। বিয়োজকের মুখ্য কার্য পরিবেশকে পরিবেশকে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কিভাবে? অবশিষ্ট অংশকে মাটিতে মিশিয়ে। এবং অন্য একটি গুরুত্বপূর্ণ ইহা মাটির উর্বরতাকে বৃদ্ধি করে মাটিতে প্রয়োজনীয় শক্তি জীবদের অবশিষ্ট অংশ থেকে শক্তিকে মাটিতে স্থানান্তরিত করতেও সাহায্য করে। ক্লিয়ার? তো ইহাই আমাদের প্রথম অংশ। সম্পূর্ণ পার্টটিকে আমরা 3টি অংশে বিভক্ত করবো। প্রথম অংশে এতটুকুই থাকলো। পরবর্তী দ্যাট মিনস আগামীকাল আমরা দ্বিতীয় অংশে আলোচনা করব। তো প্রথমে আমরা পরিবেশ সম্বন্ধে জানলাম, পরিবেশের বর্জ্য কীভাবে আমরা ত্যাগ করে, যার নির্ভরশীল পরিবেশ উপাদান কয়টি আমার দুই দিক, বিনাশক এবং অবিনাশক। বিনাশকের ফলে কী প্রভাব হয়, অবিনাশকের ফলে কী প্রভাব হতে পারে। পরিস্থিতিতন্ত্র কি আমরা জানলাম, পরিস্থিতিতন্ত্র কীভাবে সৃষ্টি হয় তা জানলাম। পরিস্থিতিতন্ত্রের উপাদান কী কী জানলাম। উপাদানের মধ্যে জৈবিক উপাদানের মধ্যে কী কী উপাদান আছে, উৎপাদক, উপভোক্তা এবং বিয়োজক কীভাবে গুরুত্বপূর্ণ, উপভোক্তা কীভাবে গুরুত্বপূর্ণ, উৎপাদক কীভাবে গুরুত্বপূর্ণ জানলাম। আশা করি ভালো লাগবে। অ্যান্ড আগামীকাল দেখা হবে আবার।